আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান বাতিল করল নির্বাচন কমিশন। কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে না ভোটের সুযোগ থাকবে। নির্বাচন কমিশনের সভা শেষে একথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, নির্বাচনী অনিয়মের কারণে ৩০০ আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পাচ্ছে ইসি। এছাড়া জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রাজনৈতিক দলকে। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সভাপতিত্বে মুলতবি কমিশন সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করল নির্বাচন কমিশন। সভা শেষে সংবাদ সম্মেলনে কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান বাতিল করা হয়েছে। না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। কারচুপির অভিযোগে ইসি সব সংসদীয় আসনের ফলাফল বাতিল করতে পারবে। হলফনামার তথ্য মিথ্যা প্রমাণ হলে নির্বাচিত হওয়ার পরেও কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত। এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা অন্যভাবে হতে পারে। কমিশনার আরও জানান, রাজনৈতিক দল জোট করে নির্বাচন করলেও যার যার দলের প্রতীকেই ভোট করতে হবে। স্ব প্রতীক নিয়েই নির্বাচন করবে, দল জোটবদ্ধভাবে নির্বাচন করলেও। প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ ২২টি নিবন্ধন প্রত্যাশী দলকে নিয়ে চূড়ান্ত তদন্ত করা হবে। এরপর নিবন্ধন দেয়া হবে। ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকতে পারবেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। মানুষের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হয় সেজন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রত্যাশা করেন তিনি। দেশের মানুষের কল্যাণের জন্য বিএনপি রাজনীতি করে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে দেশ। রুদুর রফিকের রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর জেলা শহরের কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশের মানুষের জীবনযাত্রার পরিবর্তন করতে চায় বিএনপি। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? এই দেশের ২০ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে সেই পথ এখনো মসৃণ নয়। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র পেছনে ফেলে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন, বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়ার, সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার। বিএনপির প্রতি দেশবাসীর যে আস্থা তা ধরে রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমাদেরকে পারতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আগামী নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকার কেরানীগঞ্জে ঢাকা ৩ সংসদীয় আসনের ৩ নম্বর ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব দলকেও সহযোগিতা করতে হবে। নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের শরীরে থাকা 40,000 বডি ক্যামেরা সেন্টার থেকে মনিটর করা হবে। পাশাপাশি থাকবে অতিরিক্ত পুলিশ, আনসার মোতায়েন সহ 80,000 সেনাবাহিনী ও বিজিবি সদস্য। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জনগণের মতামত ও প্রত্যাশা বিষয়ে জরিপ রিপোর্ট প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান BIGD, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ভয়েস রিফর্ম। রাজধানীর জাতীয় আর্কাইভ ভবনে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, দেশের 80% মানুষ মব সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় আছে। রিপোর্টে বলা হয়, 48.50% মানুষ কাকে ভোট দেবেন সে বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নেননি। 32% মানুষ 2025 সালের ডিসেম্বরের মধ্যে ও 12% মানুষ 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রশ্নে বিএনপির পক্ষে 12%, জামায়াত 10%, আওয়ামী লীগ 7.4% ও এনসিপির পক্ষে 2.8% মানুষ মতামত দিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য দেন BIGDর সিনিয়র ফেলো মির্জা এম হাসান, আসিফ শাহান ও পরিচালক মেহনাজ রাব্বানী। নির্বাচনের পরে সরকার যদি আইনের শাসন মেনে চলে তাহলে মব ভায়োলেন্স আমার ধারণা ভালোভাবে ডিক্লাইন করবে, আদারওয়াইজ করবে না। 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা 7:50 কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেন। তাকে অভ্যর্থনা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল নাসিতান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টায় তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন দেশটির প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। পরিচয় পর্ব শেষে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে দুই দেশের প্রতিনিধি দল। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দুই দেশের শীর্ষ নেতা। এবারের সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা, সেমিকন্ডাক্টর সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রসারের ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন ও বিতর্কে জড়ানো সহ বিভিন্ন ঘটনায় গত 6 মাসে 10 কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। নোটিশ যতটা দৃশ্যমান, পরবর্তীতে এর জবাব কিংবা ব্যবস্থা গ্রহণের বিষয়টি ততটাই অদৃশ্য। এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানান, প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। চলতি বছরের 28 ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা করে 24-এর গণ অভ্যুত্থানের সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতিষ্ঠার কেবল 6 মাস, এরই মধ্যে সার্জিস হাসনাত সহ দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ 10 সদস্য পেয়েছে কারণ দর্শানোর নোটিশ। অভিযোগ শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও নৈতিক স্খলন সহ নানা ইস্যু। কারণ দর্শানোর নোটিশ ঘিরে যতটা আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে, পরবর্তীতে এর জবাব কিংবা ব্যবস্থা গ্রহণের বিষয়টি থাকে ততটাই আড়ালে। অবশ্য বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন দলের এক যুগ্ম সদস্য সচিব। দলীয় শৃঙ্খলা কিংবা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পার্টির মনে হয়েছে যে আপনি অন্যায় করেছেন কিংবা শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তখন সেটা যখন জানতে চায়, এখন সেইখানে রাষ্ট্রের ব্যক্তির এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কিছু সেন্সিটিভ ইনফরমেশন আসতে পারে, যেই জায়গাগুলো থেকে আসলে তাদের সেই তথ্যগুলো ডিসক্লোজ করার সুযোগ থাকে না। কিন্তু পার্টি এটা জানায় যে আসলে তার ব্যাপারে তিনি যে জবাব দিয়েছেন সেই প্রেক্ষিতে তার ইন্টারনাল শাস্তি কিংবা সেটাকে কনসিডারেশনে নিয়ে তার ব্যাপারে পার্টি তাকে ইনক্লুড করেছে কিংবা তাকে বহিষ্কার করেছে। তিনি বলেন, কেউ যে দলের ঊর্ধ্বে নয়, গুরুত্বপূর্ণ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা তারই দৃষ্টান্ত। এনসিপি এমন একটা জায়গায় আছে, আহ্বায়ক যদি আগামীকালকে কোনো দলের সাথে যায় না এমন কোনো ভুল করে,
আহ্বায়ককে এনসিপির দপ্তর থেকে এটার জন্য জবাব চাইতে পারে। এই পরিমাণ এনসিপি স্ট্রেংথ নিজে অর্জন করেছে। এরপর এনসিপি পার্টি হিসেবে টিকে থাকবে এবং পার্টি হবে আসলে সকলের উপরে এবং পার্টির উপরে হবে দেশ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগগুলো তদন্ত করে এনসিপির শৃঙ্খলা কমিটি। এই কমিটির প্রধান এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, প্রতিটি ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন কমিটি আমরা বাতিল করেছি, কাউকে আমরা সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি, বহিষ্কার করেছি, কারো ক্ষেত্রে আমরা শোকজের জবাবে সন্তুষ্ট হয়েছি, শোকজ প্রত্যাহার করেছি, কারো হয়তোবা তাকে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে এই ধরনের কাজে এঙ্গেজ না হয়। কেন্দ্রীয় কমিটি ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা কমিটির অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আল আমিন। খান আল আমিন, RTV, ঢাকা। নিরপেক্ষ সাংবাদিকতার উপর যখন কালো আইন পাশ করা হয়েছিল, গুলির মুখে জামায়াত ইসলামী তার প্রতিবাদ করেছিল বলে জানান জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সোমবার বিকেলে পটুয়াখালীর মল্লিকা পার্টি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, একজন সাংবাদিকের উপর আঘাতের অর্থ জাতির বিবেকের উপর আঘাত। সাংবাদিককে হত্যা জাতির বিবেককে গলা টিপে হত্যা করা। মতবিনিময় সভায় পটুয়াখালী জেলা শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই ব্যাপারে সব সময় আমরা সোচ্চার ভূমিকা পালন করেছি, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে আমরা তো পরিপূর্ণভাবে কখনো সরকার গঠন করে এই ব্যাপারে সাংবাদিকদের উপরে যে সমস্ত ডিজিটাল আইন করা হয়েছিল, সিকিউরিটি আইন করা হয়েছিল, আপনারা জানেন যে জামাত ইসলামী সেই দুঃশাসনের মধ্যে আমি একজন সাধারণ কর্মী হিসেবে সাক্ষী দিচ্ছি। গুলির মুখে দাঁড়িয়ে আমরা তখন প্রতিবাদ মিছিল করেছি, বিক্ষোভ মিছিল করেছি। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক কারবারিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর সন্ধ্যায় আবার অভিযান চালায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালিয়ে মাদক, দেশীয় অস্ত্রসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। রাজধানীর একটি হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের একজন কারটির চালক এবং অন্যজন তার চাচাতো ভাই। লাশের কিছু জায়গায় পচন ধরেছে জানিয়ে পরীক্ষা নিরীক্ষার পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের রমনা জোনের ডিসি। অরণ্য গফুরের রিপোর্ট। সিসি ক্যামেরার ফুটেজ মতে রবিবার ভোর 5:32 মৌচাকের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে ঢোকে সাদা রঙের প্রাইভেট কারটি। 1.5 দিন পর আজ 11:30টার দিকে গাড়িতে দুজনকে ঘুমাতে দেখে ডাক দেন হাসপাতালের নিরাপত্তা কর্মীরা, কিন্তু সাড়া না পেয়ে সংশয়ে পড়ে তারা। নক করার পর কোনো আওয়াজ পাই না ভিতর থেকে। পরে আমি গাড়ির দরজা টান দেওয়ার পর গাড়ির দরজা খুলে তখন আমার চোখ পড়ে তার নাক মুখ খোলা, ওই যে ফোসকা পড়ে গেলে যেরকম হয়। এরপরে আমি কর্তৃপক্ষকে জানাইছি, পরবর্তীতে আমার কর্তৃপক্ষ সাথে সাথে পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও র্যাব। আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। গাড়ির মালিক ও মৃতদের পরিচয় পেয়েছেন জানিয়ে মৃত্যুর কারণ তদন্তের কথা জানায় পুলিশ। এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে, আর প্রচন্ড রকমের গরম, আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল, মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না, বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাইতে হবে এবং কোন পজিশনে কি ছিল আমাদের ছবি তোলা আছে, দেখাও হয়েছে। এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করব। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অরণ্য গফুর, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ বরখাস্ত 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রথমে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে হয় সাক্ষ্য গ্রহণ, যেখানে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান। মঙ্গলবার হবে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ।
সূচনা বক্তব্যের পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আসামিদের অপরাধ অকাট্যভাবে প্রমাণ করার যথেষ্ট তথ্য উপাত্ত আদালতের কাছে আছে। এর আগে সকালে ৮ আসামির মধ্যে গ্রেপ্তার 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2024 সালে সাবেক স্বৈর শাসক পালিয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে শহীদ মিনার হয়ে ঢাকার দিকে প্রবেশ করার যে চেষ্টা করছিলেন, সেই সময়ে চানখারপুর এলাকায় 6 জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ও এসএমই ফাউন্ডেশন। সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্কয়ারে এ কর্মশালার উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা জানান, সমাজে বিভিন্ন প্রতিকূল পরিবেশে লড়াই করতে হয় তাদের, তাই বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সেরা সমাজ তৈরির আহ্বান জানান তারা। নাজমুল হুদার রিপোর্ট। একদল বিশেষ চাহিদা সম্পন্ন স্বপ্নবাজ তরুণ, রঙিন স্বপ্নের সঙ্গে তাদেরও রয়েছে অদম্য প্রতিভা। সাফল্যের চূড়ায় উঠতে কেবল প্রয়োজন সঠিক যত্ন, বোঝাপড়া আর সুযোগের। দেশব্যাপী এসব তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে দীর্ঘ 15 বছর ধরে কাজ করছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। এরই ধারাবাহিকতায় সপ্তাহব্যাপী জুয়েলারি তৈরির প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে এসব স্বপ্নবাজ তরুণ ও অভিভাবকরা। সামনে যেন আমরা আরো অনেক কিছু শিখতে পারি আমাদের বাচ্চাদের নিয়ে। আমাদের জন্য আপনারা যখন এগিয়ে আসছেন, আশা করি আমাদের সেই পথ আরো সুগম করে দিবেন। আপনারা আমাদেরকে এই পথ চলার পথে একটু সাহায্য করেন এবং আমাদের বাচ্চাগুলো যেসব কাজ করবে সেই কাজগুলোকে একটু মূল্যায়ন করে আপনারা যদি সেগুলো একটু সেলিং এর আমরা যদি সবাই মিলে ব্যবস্থাটা করতে পারি। প্রশিক্ষণের মাধ্যমে এসব তরুণরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এই যে নানান ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তাদের মনে এরকম একটা আত্মবিশ্বাস তৈরি করা যে আমরাও পারি, আমরাও পারবো। ইনশাল্লাহ আমরা এই কাজটি আপনাদের সাথে যে শুরু করলাম, এটা এখানেই শেষ নয়, এখানে কেবল শুরু হলো। এই যে একটা মেলবন্ধন তৈরি হলো, এটাকে আমরা আরো শক্তিশালী করব। উদ্দীপনামূলক বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। এ সময় তাদের স্বাবলম্বী করে তুলতে কাজ করার কথা জানান ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক। তাদের সক্ষমতার জায়গাটাকে তুলে ধরার জন্য পাশাপাশি আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন এই জনগোষ্ঠীর সাথে আমাদের মূলধারার যে সমাজ, তাদের মধ্যে একটি ইতিবাচক মেলবন্ধন তৈরি করে দেওয়ার জন্য আসলে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন। আমাদের এখানে সচেতনতা তৈরি হয় নাই, আমাদের এখানে নিরাপত্তা তৈরি হয় নাই, আমাদের এখানে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হই নাই যে এরা আমাদেরই মতো এবং এদের প্রত্যেকের বিশেষ গুণ আছে এবং এরা চাইলেই যদি চেষ্টা করা হয় মূল ধারার যে কাজ, সেই কাজে নিজেকে যুক্ত করতে পারে। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সমাজ ও রাষ্ট্রের চিন্তা করে কর্মসংস্থানের পথ সুগম করা উচিত বলে মনে করেন অতিথিরা। প্রশিক্ষণের মাধ্যমে আপনার সন্তান। নাজমুল হুদা, RTV, ঢাকা। এএফসি চ্যালেঞ্জ লিগে আগামীকাল মঙ্গলবার কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। ইউরোপিয়ান ধাঁচে খেলা মুরাসকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। মুরাসের লক্ষ্য অভিন্ন, আবাহনীর খেলার মান নিয়ে ধারণা না থাকলেও জয় চায় তারাও। ম্যাচের আগের দিন বিকেলে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের সম্ভাবনা ও লক্ষ্যের কথা জানায় দল দুটি। সংবাদ সম্মেলন শেষে আবাহনী ধানমন্ডিতে নিজ ক্লাব মাঠে এবং মুরাস ম্যাচের ভেন্যু ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করে। বিশেষ করে তাদের চেঞ্জিং গুলা, সুইচ অফ প্লে এবং উইং প্লে গুলা, এই জিনিসগুলো তাদের আমি মনে করি ডেঞ্জার এবং আমাদের এগুলোই বন্ধ করতে হবে। যদি আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্ট গুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে, তাহলে আমি আশাবাদী এই ম্যাচে নিয়ে। বিপিএল বিতর্কিত করার দায় মূলত বিসিবির বলে মন্তব্য করেছেন
ক্রিকেটারদের পেমেন্ট বাকি রাখা ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। এছাড়া 46 কোটি টাকা বাকি রয়েছে বলে চিটাগং কিংসে দেয়া বিসিবির লিগ্যাল নোটিশকেও চ্যালেঞ্জ জানিয়ে সামির কাদের দাবি করেন টাকার অঙ্ক সঠিক নয়। চিটাগং কিংসকে নিয়ে এত বিতর্কের পরেও আসন্ন বিপিএলে আবারও দল নিতে চাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সামির কাদের। এই সমস্যাটা আসলে আজকে না, এটা 2014 থেকে চলছে। আমার সাইড থেকে এটা আমি বারবার এমফাসাইজ করে বলতে চাই, আমি সবসময় চেষ্টা করেছি গত কয়েক মাস ধরে, মেবি 3 মাস ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি এটা সমাধান করার বোর্ডের সাথে। কোনো হিসাব বলেন কিছু বলেন, যেগুলা চেয়েছে সবসময় দিয়ে গিয়েছি। এখন যদি আমার সাথে আলাপই না করে, একতরফা বলতে থাকে, এই ধরেন এই 46 কোটি টাকার এই ফিগারটা কোথা থেকে আসছে কারো কোনো জবাব দিকে দেয়নি। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।